প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। লিগ রানার্স আপ হয় বাংলাদেশ নৌবাহিনী। এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্সে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন মিজানুর রহমান। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং স্বপ্নভূমি প্রপার্টিজের উদ্যোগে আয়োজিত স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ 2024-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। লিগ রানার্স আপ হয় বাংলাদেশ নৌবাহিনী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম, স্বপ্নভূমি ভূমি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান, লিগ কমিটির সম্পাদক আমজাদ হোসেন মজনু সহ ফেডারেশনের অন্যান্য কর্তারা। এবারের সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগের 8টি টিম অংশগ্রহণ করছে। 8টি টিমের মধ্যে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, ডিএমপি, ফায়ার সার্ভিস, আনসার, বিজেপি, এই 8টি দল নিয়ে আমাদের সাজানো হয়েছে সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ স্বপ্নভূমি। এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি টুর্নামেন্ট হয়েছে এবং আপনারা নিজেরা দেখছেন, মাঠে উপস্থিত ছিলেন। এটা একটা টুর্নামেন্ট আমি মনে করবো যে আমাদের এই বছরে একটা সেরাদের মধ্যে অন্যতম একটা সেরা টুর্নামেন্ট আমরা অনুষ্ঠিত করতে পারছি। আমাদের স্পন্সর স্বপ্নভূমি এস.এম. মিলন হাসান খুবই আন্তরিক। কাবাডি ফেডারেশনে উনি স্পন্সর করে তিনি নিজে গর্বিত বলছে যে আমরা খুব ভালো লাগছে কাবাডি ফেডারেশনকে। আমরা আগামীতে আরও স্পন্সর আমরা সহযোগিতা করব এবং দর্শক এবার পরিপূর্ণ ছিল দোনো গ্যালারিতেই এবং বিএপি তো সব জায়গা আমাদের পরিপূর্ণ ছিল। লিগের শেষ খেলা সেরা দুই প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। নির্ধারিত সময়ের খেলা 31-31 পয়েন্ট ব্যবধানে শেষ হয়। ড্রয়ে নিষ্পত্তি হওয়া ম্যাচটিতে প্রথমার্ধে দুদলেরই সমান 12 পয়েন্ট ছিল। তবে অর্জিত পয়েন্টে এগিয়ে থাকার সুবাদে লিগের চ্যাম্পিয়ন টাইটেল নিজেদের নামে করে নেন পুলিশের খেলোয়াড়রা। লিগ রানার্স আপ হয় বাংলাদেশ নৌবাহিনী। আমাদের টিমটা অনেক ভালো, কিন্তু আমরা পুরো টুর্নামেন্টে আমরা যতগুলো ম্যাচ খেলেছি মাত্র 2টা ম্যাচ গোছালোভাবে আমরা সেভাবে খেলতে পেরেছি। বাকি ম্যাচগুলো আমরা সেভাবে গোছালোভাবে খেলতে পারিনি। আমাদের খেলায় অনেক ভুল ছিল, যার কারণে আমাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয় নাই। তো তারপরে আমি আশাবাদী, যেহেতু সামনে আবার ন্যাশনাল লিগটা আছে, ওই লিগে ইনশাল্লাহ আমরা অপরাজিত চ্যাম্পিয়নই থাকবো ইনশাল্লাহ। প্রথমে বিজেপিকে আমরা অনেক ডিফারেন্স হারাইছি, তারপরে আমাদের একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা এবার চ্যাম্পিয়ন হবো এই টুর্নামেন্টটা। নেভি হলো ডিফেন্ডিভ চ্যাম্পিয়ন, ওরা ভালো টিম। তারপরেও আমাদের একটা আত্মবিশ্বাস ছিল এবার যে আমরা এবার চ্যাম্পিয়ন হব। আলহামদুলিল্লাহ আমরা হাফ টাইম পর্যন্ত 12 ছিল, টাফ ছিল ম্যাচটা। লাস্ট ফিনিশিংয়ে আমরা হয়তো একটা টেকনিকে জিতে গেছি, কারণ হলো এমন সময় আমাদের একটা প্লেয়ার রানিং পয়েন্ট নিয়ে আসছে, 8 নম্বর প্লেয়ারটা, ওটাই আমাদের হলো জিতার একটা ইয়ে। তো আলহামদুলিল্লাহ আমরা ড্র হওয়ার পর আমরা একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা খেলা ড্র হয়, তারপরেও আমরা ওই স্কোরিং পয়েন্টে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। আমরা আগের থেকে 12 পয়েন্ট এগিয়েছিলাম, যার কারণে এই ম্যাচ টাই হওয়ার কারণে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি। প্রথম থেকেই আমাদের টিম স্পিড অনেক ভালো ছিল, বিজেপিকে অনেক পয়েন্ট হারাইতে পারছি। নেক্সট টাইম প্রতিটা ম্যাচেই আমরা ভালো কন্টেস্ট করছি এবং জয় ছিনিয়ে আনছি ইনশাল্লাহ। প্রথম দিকে আজকে নৌবাহিনীর সাথে একটু খারাপ হয়েছে, ইনশাল্লাহ শেষের দিকে আমরা কভার করে ইনশাল্লাহ ড্র হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দায়িত্বে আসার পর খেলার মান উন্নয়নের চেষ্টা চলছে। মাঠের খেলা মাঠেই থাকছে বেশিটা সময়, তাতে খেলোয়াড় যেমন বাড়ছে তেমনি বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতাও। প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে নিজেদেরকে বিজয়ী করার সংকল্প তৈরি হচ্ছে খেলোয়াড়দের। উন্নতি হচ্ছে কাবাডি খেলোয়াড়দের স্কিলের। এতে করে জয়ের ক্ষুধা বাড়ার পাশাপাশি সাফল্যের প্রতি নজর এখন খেলোয়াড়দের। আর তাই পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে অনেক প্রতিষ্ঠান। এবারের লিগের পৃষ্ঠপোষক স্বপ্নভূমি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম মিলন হাসান বলেন, যেহেতু এটা জাতীয় খেলা, সবাইকেই এই খেলাটাকে ভালোবাসা উচিত। তো সেই ক্ষেত্রে আমি এই খেলাটাকে নিয়ে আশাবাদী
যে আপনারা যারা মিডিয়াতে আছেন এটাকে যদি আপনারা আরও বেশি এটার নান্দনিকতা নিয়ে যদি প্রচার করেন তাহলে এটা আরও সামনের দিকে আরও ভালো জায়গায় যাবে এবং সেই সাথে আমরা যারা আছি এটার সাথে সম্পৃক্ত থেকে এই খেলাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যায়, আরও ভালোভাবে এটাকে তৈরি করা যায়, সেই জায়গাটাতে আমরা ভূমিকা রাখতে চাই। লিগের শেষ দিনে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ওই ম্যাচে 3টি লোনাসহ 51-22 পয়েন্টের ব্যবধানে পরাজিত হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। খেলার প্রথমার্ধে সেনাবাহিনী ডিএমপির বিরুদ্ধে 29-10 পয়েন্টে এগিয়েছিল। এই জয়ে তৃতীয় স্থান থেকে লিগ শেষ করল বাংলাদেশ সেনাবাহিনী। এবারের আসরে দুর্দান্ত পারফরমেন্সে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন মিজানুর রহমান। সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন রোমান হোসেন এবং সিনিয়র সার্ভিস লিগের সেরা রেইডার নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মদ শাহান। সাউথ এশিয়ান টার্গেট বল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাজিমাত করেছে বাংলাদেশ টার্গেট বল। নারী পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। ট্রফি নিয়ে দেশে ফিরলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড় কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। বাংলাদেশ টার্গেট বলের এমন অর্জন দেশের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই মনে করেন ক্রীড়া সংশ্লিষ্টরা। সাউথ এশিয়ান টার্গেট বল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাজিমাত করেছে বাংলাদেশ টার্গেট বল। নারী পুরুষ উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। নারী বিভাগের ফাইনালে নেপালকে 12-8 গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী টার্গেট বল দল। আর পুরুষ বিভাগের ফাইনালে ভারতকে 20-16 গোলে হারায় বাংলাদেশ। ফার্স্ট সাউথ এশিয়া কাপ খেলতে চাই। আমাদের 5টা দেশ আমাদের অংশগ্রহণ করে, ছেলে মেয়ে উভয়তে আমরা বাংলাদেশ চ্যাম্পিয়ন হই। আমরা এই নেপালের সাথে মেয়েরা ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়, আর বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ফাইনালে আমরা চ্যাম্পিয়ন হই। ইনশাল্লাহ আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যে অতি তাড়াতাড়ি আমাদের জন্য যদি একটু সরকারি কোনো অনুদান বা কোনো এনএসি কোনো অনুদান আমরা পাই, তাহলে আমরা তো আগেও আপনার মাধ্যমে আমরা বলেছি যে আমরা সারা দেশে খেলাটা ছড়িয়ে দিতে পারবো। এবং আমার মনে হয় যে আমি দীর্ঘদিন যাবৎ এই খেলার জগতে আমি হ্যান্ডবলের সাথে আছি, রাগবি অন্যান্য সাথে ছিলাম, কিন্তু এই খেলাটা বাংলাদেশের ছোট্ট একটি মাঠে যেভাবে আমি সারা দেশে ছড়িয়ে দিয়েছি, যদি আমি সরকারের কাছে কিছু সহযোগিতা পাই তাহলে আমি আরও ছড়িয়ে দিতে পারবো। এবারই প্রথম নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে এই চ্যাম্পিয়নশিপ। এবারের চ্যাম্পিয়নশিপে 6টি দেশ অংশগ্রহণ করেছিল। বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিন ইসলাম বলেন, নারী পুরুষ উভয় বিভাগই প্রশিক্ষণের মাধ্যমে শক্তিশালী দল গঠন করেছি বলেই আমরা আনবিটেবল চ্যাম্পিয়ন হয়েছি। দীর্ঘ 1 মাস ট্রেনিং করেছি। কিছু আপনার লোকাল প্লেয়ার ছিল আর কিছু বিজিবির প্লেয়ার ছিল। যাচাই করে আমরা বিজিবি প্লেয়ারই পুরোটা ওখান থেকে আমরা পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা গেছি। আর আমি মেয়েদের বিগুন্ডেসা এই টিমটাকে আমরা 1 মাস প্র্যাকটিস করে সেখানে আপনার সিদ্ধেশ্বরী স্কুলের মেয়েও ছিল আর বিগুন্ডেসার মেয়েও ছিল। সেখান থেকে আমরা বাছাই করে আমরা একটা টিম গঠন করে 1 মাস প্র্যাকটিস করে আমরা সেখানে নিয়ে যাই, এবং আমরা দুটা টিমেই আমরা অনেক আমাদের ভালো খেলা সেখানে আমরা দেখাতে পেরেছি। এবং সেখানকার নেপালের এবং ইন্ডিয়ার যারা ছিল সবাই আমাদের খেলা দেখে আনন্দিত। ট্রফি নিয়ে দেশে ফিরলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড় কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করা হয়। বাংলাদেশ টার্গেট বলের এমন অর্জন দেশের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে। নতুন রাজা পেরো উইম্বলডন। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন স্প্যানিশ সেন্সেশন কার্লোস আলকারাজে। রেকর্ড 24 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী, টানা 4 বার উইম্বলডনের শিরোপা জেতা নোভাক জোকোভিচকে হারিয়ে শিরোপা জিতলেন তিনি। আর নারী বিভাগে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হেসেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা। উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে আবারও হারলেন নোভাক জোকোভিচ। নারী পুরুষ মিলিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে মার্গারেট কোর্টকে ছাড়িয়ে রেকর্ডটা এককভাবে নিজের করে নিতে পারলেন না সার্বিয়ান তারকা। পারেননি গতবারের প্রতিশোধ নিত। এবারের ফাইনালটা আলকারাজ জিতলেন 6-2, 6-2, 7-6 দিনে। মাত্র 2 ঘন্টা 27 মিনিট খেলেই, আর তাতে চতুর্থ গ্র্যান্ড স্ল্যামের দেখা পেয়ে গেলেন এই স্প্যানিশ তারকা। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। এতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ছেলেদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কীর্তিও করেন তিনি। এবারের উইম্বলডন জিতেও একটি রেকর্ড নাম লেখালেন আলকারাজ।
বর্তমান যুগে তৃতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতলেন আলকারেজ। এদিকে ইতালির প্রথম নারী টেনিস তারকা উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন জেসমিন পাওলিনি, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারলেন না। তাকে 6-2, 2-6, 6-4 গেমে হারিয়ে উইম্বলডনের নতুন রানী হিসেবে আত্মপ্রকাশ করেছেন চেক তারকা বারবোরা ক্রেচিকোভা। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হেসেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেচিকোভা। 2021 সালের ফরাসি ওপেনের পর জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। Thank you very much. Thank you. And thank you everyone for coming today. Thank you. প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা খেলার জগৎ অনুষ্ঠানের প্রতিটা পর্বে চেষ্টা করি যে যারা ক্রীড়া ব্যক্তিত্ব আছেন তাদের কথাগুলো তুলে ধরতে এবং তারা বর্তমান যে কাজগুলো করছেন আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেই কাজগুলো আসলে আপনাদের সকলের সামনে তুলে ধরতে। ঠিক তেমনিভাবে আমার সাথে আজকে একজন ক্রীড়া সংগঠক আছেন, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আমাদের মোহাম্মদ রবিউল আলম ভাই। শুরুতেই স্বাগত জানাচ্ছি। প্রথমেই যেটি জানতে চাই আপনার কাছে যে এই যে আপনি তো বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, আপনাদের এখানে আসলে মূলত কতগুলো ডিসিপ্লিন আছে এবং একই সাথে আপনারা আসলে কাজটা আপনার মাধ্যমে আপনারা সকলে মিলে কিভাবে আসলে করছেন? ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে এবং দর্শকদেরকে। আসলে স্কুল স্পোর্টস এই কনসেপ্টটা সম্পর্কে অনেকেই হয়তো অবগত না। সবাই ভাবে যে স্কুল স্পোর্টস এটা আবার কি। স্কুল স্পোর্টস হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 6 থেকে 18 বছর বয়সের বাচ্চাদেরকে নিয়ে আমরা যে খেলাধুলাগুলো করি স্কুল পর্যায়ে, এগুলোর মধ্যে যে ডিসিপ্লিনগুলো আছে সেগুলো স্কুল স্পোর্টসের অন্তর্গত। আপনারা জেনে থাকবেন যে ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন নামে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যার হেডকোয়ার্টার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির হেডকোয়ার্টার লুজান শহরে সুইজারল্যান্ডে অবস্থিত। তো তারাই আমাদের ফাদার অর্গানাইজেশন। বিশ্বের প্রায় 134টা দেশে আমাদের অর্গানাইজেশন আছে, স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন বা ফেডারেশন আছে। বাংলাদেশেও আমরা এটা শুরু করেছি 2018 সালে ব্রাজিলে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনভেনশনে বাংলাদেশ এটা সদস্যপদ লাভ করে। বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন 18টা ডিসিপ্লিন নিয়ে কাজ করে। আন্তর্জাতিক ফেডারেশনের নিয়ম অনুযায়ী আইওসির অলিম্পিকভুক্ত যে খেলাগুলো আছে এগুলো তো আছেই। আর আমাদের অন্যতম বিশেষত্ব হচ্ছে যে আমরা 5টা এডুকেশনাল ইভেন্ট, কারণ আমাদের মটোটাই হচ্ছে স্পোর্টস থ্রু এডুকেশন, পড়াশোনার মাধ্যমে যাতে আমরা শিক্ষার্থীদেরকে স্পোর্টসে এনগেজ করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। এই মটোকে সামনে নিয়ে আন্তর্জাতিক যে স্কুল স্পোর্টস ফেডারেশন আছে এদের যে কার্যক্রম আছে, আমরা 2 বছর পর আমরা স্কুল সামার গেমস করি। এরপরে প্রতি বছর আমরা প্রায় 4-5টা ডিসিপ্লিনে আমরা স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ করি, যেখানে ইন্ডিভিজুয়াল ডিসিপ্লিন কাজ করে। এবার আমরা বাহরাইনে যেমন স্কুল সামার গেমস করব, এখানে 18টা ডিসিপ্লিনে খেলা হবে। প্রায় আপনাদের যেগুলো পরিচিত যে গেমস সবগুলোই আছে, এবং এছাড়াও প্যারা অলিম্পিকের 3টা ইভেন্ট আছে। এটা আগামী অক্টোবরে বাহরাইনে পানামাতে অনুষ্ঠিত হবে। আর আমরা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের স্কুলের ক্রীড়া শিক্ষকদেরকে নিয়ে আমাদের এই স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন, এটা আমরা 2018 সালে শুরু করেছি এবং এখন পর্যন্ত দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এখন পর্যন্ত কার্যক্রম চলমান রেখেছি। ডিসিপ্লিন যেগুলো আছে সেগুলোর যদি একটু নামগুলো বলতেন যে কী কী আছে? আসলে A to Z সবগুলোই আছে, যেমন অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ভলিবল, সুইমিং, চেস, তারপরে হচ্ছে আর্চারি, এগুলোই অন্যতম। তারপর ফুটসাল আছে, ফুটবলও করেছি আমরা। এবার বাংলাদেশ থেকে কিন্তু ISF আমরা সংক্ষেপে বলি, ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন, এটার ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে চায়নাতে। এখানে কিন্তু বাংলাদেশের টিম অংশগ্রহণ করেছিল এবং আমরা 3টে টিমের সঙ্গে খেলার সৌভাগ্য অর্জন করেছি। আমরা ক্রোয়েশিয়ার সঙ্গে 5-0 গোলে আমরা জিতেছি। এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ ছিল চায়নাতে, ডালিয়ান শহরে, গত এপ্রিল মাসে এটা হয়ে গেছে। বর্তমানে যদি একটু শুনি যে আপনার কোন কোন ধরনের অ্যাক্টিভিটি চলছে? আমরা কীভাবে কাজ করি একটু বলি, সেটা বললে একটু সুবিধা হয়। যে আমরা বিভিন্ন জেলা পর্যায়ে আমরা কিন্তু কাজ করি জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর মাধ্যমেই কাজ করি। আমরা সরাসরি কোনো স্কুলে আমরা যাই না। আমরা স্কুলের সঙ্গে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। আর তখন ধরেন আমরা উশু নিয়ে কাজ করেছি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে, তখন কিন্তু জাতীয় উশু ফেডারেশনের মাধ্যমেই তাদের টেকনিক্যাল সহায়তা নিয়েই করেছি। ঠিক এইভাবে আমরা উশু, সাইক্লিং, দাবা,
তারপরে অ্যাথলেটিক্স, আর্চারি, ব্যাডমিন্টন, এইভাবে আমরা করছি। আমরা এখন সাউথ এশিয়ান স্কুল স্পোর্টস চ্যাম্পিয়নশিপ করছি। এটাতে তায়কোন্দো, উশু, তারপরে বক্সিং, কারাতে, এসব ডিসিপ্লিন নিয়ে কাজ করছি বর্তমানে। একটু যদি অর্জনের কথাই যদি আসি, যে এটাও একটা অর্জন, এর সাথে সাথে এখন পর্যন্ত যেহেতু সাধারণ সম্পাদক হিসেবে আপনি আছেন, শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত আপনাদের অর্জন আসলে কি কি, সেটা জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক মিলিয়ে কেমন ধরনের ইভেন্টে আপনারা পার্টিসিপেশন করেছেন এবং কি কি অর্জন আছে? আমরা 2018 সাল থেকে আজ অবধি যেসব খেলায় অংশগ্রহণ করেছি তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। 2022 সালে আমরা ISF সামার গেমস, স্কুল সামার গেমসে অংশগ্রহণ করি। আমরা 3টে ডিসিপ্লিনে অংশগ্রহণ করি, অ্যাথলেটিক্স, আর্চারি আর জিমন্যাস্টিক। এই 3টে ডিসিপ্লিনে আমরা বিকেএসপির স্টুডেন্টদেরকে দিয়েছিলাম। আর এটার আমাদের ডেলিগেট হিসেবে গিয়েছিলেন বিকেএসপির তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহার ইসলাম। তো সেখানে আমাদের অর্জন, আমরা আর্চারিতে আমরা একক ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছি। সেটা বলতে চাই যে এবার অলিম্পিক কোয়ালিফাই যে করেছে সাগর ইসলাম আর্চারিতে, সে কিন্তু ওই ফ্রান্সের টিমে গিয়েছিল। এরপরে আমরা ISF ফুটসাল টুর্নামেন্ট, এটা হয়েছিল সার্বিয়ার বেলগ্রেডে, এখানে অংশগ্রহণ করেছি। আমরা সর্বপ্রথম ব্রাজিলের মতো টিমের সঙ্গে খেলার সৌভাগ্য অর্জন করেছি ফুটসালে। এরপরে আমরা ভলিবলে আমরা সার্বিয়াতে খেলেছি, আর এইবার তো চায়নাতে ফুটবলে মেয়েদের টিম অংশগ্রহণ করেছে। এই মোটামুটি আন্তর্জাতিক অংশগ্রহণ। আর আগামীতে আমরা বাহারিনে যাব, প্রায় 5-6টা ডিসিপ্লিন নিয়ে যাব, যার মধ্যে বক্সিং আছে, আর্চারি আছে, ভলিবল আছে, বাস্কেটবল আছে, টেবিল টেনিস আছে, টেনিস আছে। আচ্ছা, এই যে এত কিছু করছেন, এর মধ্যে তো যে কোনো একটা কাজ করতে গেলে আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা ফেস করতে হয় আসলে। সেই ধরনের কোনো সমস্যা আছে কি না, বা কাজগুলো করতে গিয়ে বর্তমান সময়ে আপনাদের কোন বিষয়গুলোর ঘাটতি আছে, যেগুলো থাকলে হয়তো আরও অনেক বেশি ভালো হতে পারে? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের ক্রীড়ানীতি বা আমাদের স্কুল ক্রীড়ানীতি নাই। আমরা কিন্তু একসময়ে বাংলাদেশে স্কুল গেমস হতো, বাংলাদেশ স্কুল গেমস এটা কিন্তু আর হয় না অনেক দিন ধরে, 20-25 বছর আগে হয়েছিল হয়তো, এরপরে কিন্তু আর স্কুল গেমস হয় না। আমাদের কিন্তু টার্গেট যে আমরা স্কুল সময়ের মাধ্যমে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এই স্কুল স্পোর্টস নিয়ে, স্কুল ডিসিপ্লিন যেগুলো আছে এগুলোকে নিয়ে আমরা বাংলাদেশ স্কুল গেমস যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সফলতাটা আসবে। আসলে আমরা তো সমস্যা নিয়েই জর্জরিত, A to Z সব জায়গায় সমস্যা। আমরা যে শুরু করব, এই শুরুটাই তো আমাদের সমস্যা। আমরা কোনোভাবে কোনো ডিসিপ্লিনই আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই বা এখন পর্যন্ত পারছি না। আমাদের প্রথমত স্পন্সর তো নাই, আর সবচেয়ে বড় কথা যে সরকারি দিক থেকে যে নীতিমালা দিয়ে যে সহযোগিতা করা, এটাও আমরা পাচ্ছি না। আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কোচিং ডেভেলপমেন্ট, অ্যাথলেটস ডেভেলপমেন্টের যথেষ্ট সুযোগ আছে। আমি ইতিমধ্যে বেশ কয়েকজন কোচকে, বিশেষ করে উশুর একজন কোচ, তারপরে আপনার বাস্কেটবলের একজন কোচকে আমরা বিদেশ থেকে ট্রেনিং করে নিয়ে আসছি। এই সুযোগগুলো কিন্তু বাংলাদেশের যে জাতীয় ক্রীড়া ফেডারেশন আছে, ক্রীড়া মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, এনারা কিন্তু ইচ্ছা করলে এই সুযোগগুলো নিতে পারে। তো যে প্রশ্নটা করেছেন যে অসুবিধা, আসলে টোটাল সিনারিওটাই বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটা অসুবিধা। তারপরে হচ্ছে যে আমাদের ক্রীড়া যে স্থাপনাগুলো আছে, যেখানে ক্রীড়াবিদরা এসে থাকবে, খেলোয়াড়রা এসে থাকবে, এই জায়গাগুলোও এখন পর্যন্ত কোনো উন্নয়নমূলক কিছু নাই। আর যেগুলো আছে সেগুলোও অবহেলিত অবস্থায় আছে। আমি মনে করি যে এগুলো যদি আরও উন্নয়ন করা যায়, মন্ত্রণালয়ের মাধ্যমে, সরকারের মাধ্যমে যদি দৃষ্টি দেয়। স্কুলের ছেলে মেয়েদের কিন্তু কোনো জায়গায় এন্ট্রান্স পাই না, আমরা কোনো স্টেডিয়ামে পাই না, কোথাও পাই না। স্কুলের ছেলেমেয়েরা কিন্তু আজকে দেখেন যে ছেলেরা কিশোর গ্যাং বলেন বা এই ধরনের নেশার মধ্যে, মোবাইলের মধ্যে স্কুল ছেলেমেয়েরা আবদ্ধ হয়ে আছে। এদেরকে যদি বের করে আনতে চাই আমরা, তাহলে স্কুল স্পোর্টসের একটা ক্রীড়ানীতি করে, স্পেশালি স্কুল স্পোর্টসের ক্রীড়ানীতি করে আমাদেরকে কিন্তু আগায় যেতে হবে। এটা কিন্তু বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের একার কাজ না, এটা সম্মিলিত হবে, সামগ্রিকভাবে সমস্ত জাতীয় ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে এটা করতে হবে, তাহলেই সম্ভব হবে। ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি কি আছে? আসলে আমি কিন্তু নিজে একজন ক্রীড়া সংগঠক, এবং সেটা আন্তর্জাতিক পর্যায়ে। আমি বর্তমানে ব্রাজিল, আর্জেন্টিনা, সুইডেনের সঙ্গে আমরা MOU করার মাধ্যমে আমরা কিন্তু কাজ করছি স্কুল স্পোর্টস নিয়ে। এখন আমরা চাই যে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে যে আমাদের এই বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন সরাসরি শিক্ষা মন্ত্রণালয়
এবং শিক্ষা অধিদপ্তর পরিচালিত করুক। পৃথিবীর বিভিন্ন দেশে এই সংগঠনটা আছে, এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়। আমার পরিকল্পনা যে একটা সুষ্ঠু স্কুল ক্রীড়ানীতির মাধ্যমে এই বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন সরকারের অধীনে থাক এবং সরকার এটা পরিচালিত করুক, এটাই আমার পরিকল্পনা। এবং আমি যদি আমাকে যদি বলা হয় একটা পলিসি করার জন্য, আমি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করি। আমি মনে করি যে আমরা একটা সুন্দর স্কুল ক্রীড়ানীতি করতে পারবো এবং এটা সরকারকে দিতে পারবো, সরকারকে সার্বিক সহযোগিতা করতে পারবো। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তৃণমূলের বাচ্চাদেরকে থেকে শুরু করে তাদেরকে জাতীয় পর্যায়ে নিয়ে এসে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবো, আমাদের সেই সক্ষমতা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলা। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সঙ্গে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতে, দেখতে থাকুন এটিএন বাংলা।